তো আমাদের পড়তে গেলে আমাদের যে ওয়ার্ল্ড হিস্ট্রি আমরা পড়ি তার মধ্যে সব থেকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা সেটা ছিল আমাদের ফরাসি বিপ্লব বা যেটাকে আমরা বলি ফ্রেঞ্চ রেভলিউশন। ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশন। তো ফরাসি বিপ্লবের ক্ষেত্রে তো আমরা জানি এখন আমাদের ভারত বলো বা প্রত্যেকটা দেশ বলো কম বেশি গণতন্ত্র। কম বেশি কেন বলছি, কারণ এখনো অনেক দেশে কিন্তু রাজতন্ত্র রয়েছে। সমস্ত দেশে কিন্তু গণতন্ত্র এখনো হয়নি, হ্যাঁ, এটা মাথায় রাখবে। সমস্ত দেশ কিন্তু ডেমোক্রেসিতে এখনো নয়, অনেক দেশে কিন্তু এখনো রাজা রাজার ব্যাপার রয়েছে। Okay? তো যাই হোক, সেই সময় যখন আমাদের ফরাসি বিপ্লবের সময়, সেই সময় কোনো দেশেই কিন্তু কোনো গণতন্ত্র ছিল না, সমস্ত দেশেই কিন্তু রাজতন্ত্র ছিল। তো সেই রাজতন্ত্রের মধ্যে সেই সময় সুপ্রিম পাওয়ার যেটা আমরা বলি তখন মানে ব্রিটেন ছিল এবং ফরাসি ছিল। তো ফরাসিদের ক্ষেত্রে যে ফরাসি রাজতন্ত্র বা ফ্রেঞ্চ যারা হচ্ছে রাজারা রয়েছে, সেই রাজতন্ত্র ছিল সেই সময় নিরঙ্কুশ এবং স্বৈরাচারী। নিরঙ্কুশ কথার মানে হচ্ছে যে যারকে কোনো প্রশ্ন করা যাবে না, মানে তার যে পাওয়ার, সেই পাওয়ারের উপরে কোনো রকমের কোশ্চেন করা যাবে না। নিরঙ্কুশ আর স্বৈরাচারী। এবং সেই সময় ফ্রান্সে ছিল বুর্বো ডাইনেস্টি, বুর্বো বংশ। আমাদের যেমন মৌর্য বংশ টংশ থাকে, এরকম বুর্বো ডাইনেস্টি ছিল। এবার সেই সময় জনগণদের জন্য কি তাহলে কিছু ছিল না? জনগণদের জন্য ছিল, জনগণদের জন্য একটা সভা ছিল, সেটা হচ্ছে প্রতিনিধি সভা। জনগণের একটা সভা ছিল, তার নাম ছিল প্রতিনিধি সভা। যে প্রতিনিধি সভা নামে একটা জাতীয় সভা ছিল। জাতীয় সভা মানে যেখানে হচ্ছে রাজা যারা রয়েছে সেই রাজাদের সভা। সেই জাতীয় সভার অস্তিত্ব থাকলেও তার কিন্তু কোনো কার্যকারিতা ছিল না, মানে কোনো রকম কাজের কাজ ছিল না। কিন্তু 1614 পর থেকে, ঠিক আছে, 1614 হয়েছিল, তারপর প্রায় 175 বছর হুম কোনো অধিবেশন কিন্তু বসেনি। 175 পর্যন্ত বছর প্রায় কোনো অধিবেশন না বসায় ফরাসি যে এই যে রাজারা বা এই রাজতন্ত্র বা ফরাসি রাজ আমরা যেটাকে বলি, তো তারা কি স্বৈরাচারী হয়ে ওঠে। স্বাভাবিক কথা, যদি কোনো মানে এটা না হয়, কোনো কিছু ইলেকশন বা কোনো কিছু না হয়, তখন সেই জায়গায় হবেই। তো সেই সময় যে রাজা ছিল, এবার সে ছিল চতুর্দশ লুই, লুই দা 14। তাকেই বলা হয় যে মেনলি তিনি এই ধরনের আইন প্রণয়ন করেছিলেন। প্রধান আইন প্রণেতা মানে যে আইন তৈরি করে, সেই আইন তৈরি করত, সেই বিচার করত এবং সেই শাসন করত। মানে এক কথায় বলতে গেলে সবকিছু তার আন্ডারে। আইন তৈরি করা, বিচার করা আর শাসন করা। দেখো, একজনের হাতে যদি সব থাকে তো স্বাভাবিক সেই জায়গায় রাজা যা বলবে তাই হবে। সেন্ট্রালাইজড পাওয়ার থাকবে এবং তিনি তার কাজের জন্য কারো কাছে জবাবদিহি করতে বাধ্য ছিলেন না। যে যা করছে করুক, কেউ রাজাকে কেউ প্রশ্ন করতে পারবে না। এই সময় যে রাজা চতুর্দশ লুই, তিনি বলতেন কি, তিনি বলতেন যে আমি রাষ্ট্র, মানে আই এম দ্য স্টেট, মানে আমি যা বলবো তাই হবে, আই এম দ্য স্টেট। এবং তিনি সূর্য রাজা নামে পরিচিত ছিলেন। আর পরবর্তী রাজা পঞ্চদশ লুই, তিনি কিন্তু প্রজাপতি রাজা নামে ছিলেন। কারণ কারণ তিনি রাজকীয় বিলাস বসনে অভ্যস্ত ছিলেন। মানে রাজা যেরকম একদম ফাটের লাইফ থাকে, সেই রকম জীবন যাপন করবে, তার কোনো চিন্তা নেই। ঠিক আছে, রাজকীয় বিলাস বসনে ব্যস্ত ছিলেন এবং প্রতিবেশী দেশের সঙ্গে সে প্রয়োজন নেই কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়তেন। পরবর্তী রাজা ছিল ষোড়শ লুই। তিনি ছিলেন অপদার্থ শাসক। এই জন্য তাকে অলস রাজা বলা হতো। তো কোশ্চেন আসে, সূর্য রাজা কাকে বলা হয়? চতুর্দশ লুই। প্রজাপতি রাজা কাকে বলা হয়? পঞ্চদশ লুই। আর আহ অলস রাজা কাকে বলা হয়? ষোড়শ লুই। ঠিক আছে, তার হাতে ফরাসি রাজতন্ত্র অত্যাচার। লেখা দেখাচ্ছে না? হ্যাঁ, কি বলছো? বলছি স্ক্রিনের নোটের লেখাটা প্রথমে ছিল, এখন আবার চলে গেল, আসছে না। না, দেখা তো যাচ্ছে, দেখো। ও পুতুল দেখা এতক্ষণ। যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখো, তোমার এটা নেটওয়ার্কের প্রবলেম নাকি দেখো। হ্যাঁ, প্রথমটাই আসছিল না, আবার এখন এলো। আচ্ছা আচ্ছা, প্রথম থেকেই তো ঠিকই আছে। এবার দেখো, তোমার হয়তো নেটের প্রবলেম, হয়তো বৃষ্টি টিষ্টি হয়েছে ওদিকে। হ্যাঁ হয়েছে স্যার। আমাদের এদিকে বৃষ্টি হয়েছে বেশ ভালো রকম। যাই হোক, এটা একটা হ্যাঁ, কাল স্বস্তি। থেকেই ভালো রকম হচ্ছে বৃষ্টি। আচ্ছা, তো যাই হোক, এই জন্য আহ রাজা অত্যাচার করতে এবং এই সময় যে বিচার পরিচালনার দায়িত্ব যার হাতে ছিল, সে পার্লামেন্টে দুর্নীতিগ্রস্ত ছিল। মানে দুর্নীতি মানে বুঝতেই পারছি যে টাকা পয়সা খাওয়ার ব্যাপার, এইসব ব্যাপার ছিল। আর এই সময় রাজ কর্মচারীরা একটা আইন ছিল, সেটা হচ্ছে লেত্রে দা ক্যাসি, বা বলা হতো ফরাসি রাজকীয় গ্রেপ্তার পরোয়ানা। মানে রাজা যাকে উপর পরোয়ানা, মানে যাকে আমরা ওয়ারেন্ট বলি, একটা আইন করতো। সেই আইন দ্বারা যে কোনো ব্যক্তিকে
কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করতে পারত। ঠিক আছে, কোনো কারণ নেই, অথচ মনে হলো যে গ্রেপ্তার করব, সেই যেমন আমাদের রাওলাট আইন ছিল, সেরকম কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করতে পারতো এবং বিনা বিচারে আটকে রাখতেও পারতো। মানে বুঝতেই পারছো যে রাজা মানে যেভাবে খুশি বিনা বিচারে আটকে রাখবে আর মানে কারণ ছাড়াই গ্রেপ্তার করতে পারে। তো এই ব্যাপার ছিল সেই সময় চলছিল, এবং প্রশাসন এবং বিচার ব্যবস্থা সাধারণ মানুষের কাছে স্বার্থ বিরোধী হয়ে উঠেছিল। ঠিক আছে, মানে সাধারণ মানুষের এগেনস্টে ছিল। তো তাদের কাছে যে ফ্রান্স ছিল রাজনৈতিক কারাগার। এটা কোশ্চেন আছে, রাজনৈতিক কারাগার মানে পলিটিক্যাল প্রিজন। তার কেন কি কারণ, রাজার যাকে মনে হয় তাকেই তো তুলে নিয়ে চলে যায়। এছাড়া রাজাদের সেই সময় ব্যয়বহুল যুদ্ধনীতি, রাজ পরিবারের বিলাসিতা, ব্যয়বহুল মানে যে কোনো যুদ্ধ করতে গেলে তো ভীষণ কস্টলি হয়। তাছাড়া রাজারা তারা তো বেশ বিলাসিতাতেই থাকবে। অমিতব্যয়িতা এবং বিভ্রান্তকর অমিতব্যয়িতা মানে যখন যা খুশি খরচ তারা করতে পারবে, মানে এই খরচ। আর বিভ্রান্তিকর কর নীতি, মানে ট্যাক্সেশন সিস্টেম এমন খারাপ ছিল যে যাদের কাছে পয়সা আছে তারা ট্যাক্স দেবে না, যাদের কাছে পয়সা নেই তারাই ট্যাক্স দেবে। ঠিক আছে, যেটা সেই সময় হতো। তো সেই কারণে কি হতো, রাজকোষ পায় সেই সময় প্রায় শূন্য হয়ে গেছিল, মানে একদম জিরো। এবার চতুর্দশ লুই বড় বড় যুদ্ধে জড়িয়ে পড়েছিল, এই তিনি এই সময় প্রচুর অর্থ ব্যয় করে। ষোড়শ লুই যে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, এটা আমাদের তো সিলেবাসে নেই, থাকা উচিত ছিল। যাই হোক, তো আমেরিকার স্বাধীনতা যুদ্ধে বেসিক্যালি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হচ্ছে ব্রিটিশরা গিয়ে আমেরিকার অংশ তো দখল করে রেখেছিল। তো আমেরিকারা কি করলো, একসাথে ইউনাইট হয়ে নিজেদের স্বাধীন করেছিল। তো সেই স্বাধীনতার যুদ্ধে যেহেতু ইংরেজদের বিরুদ্ধে হয়েছিল, তো সেখানেও ফরাসিরা ইন্টারফেয়ার করেছিল। তো সেই ফলে রাজকোষ দেউলিয়া হয়ে গেছিল। আর সেই সময় তার মন্ত্রী তুর্গ ছিল, তাকে সচেতন করে বলেছিল যে আর একটি কামান দাগলে রাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে। মানে আরেকটি কামান দাগলে স্পেসিফিক্যালি অর্থ হচ্ছে যে আবার যদি যুদ্ধ করো বা যুদ্ধে কোনো এক পয়সাও যদি খরচ করো, তাহলে কিন্তু রাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে, রাষ্ট্র একদম ফুটে যাবে। এই সময় মোট আয়ের 10 ভাগের 1 ভাগ শুধু রাজপরিবারের বিলাসিতায় ব্যবহার হতো। মানে বুঝতে পারছো যে আজকের দিনে সাপোজ ধরো যদি জিডিপি হয় আমাদের 100 টাকা, তাহলে 100 টাকার মধ্যে 10 টাকা শুধু রাজার বিলাসিতাতেই হবে। তার মানে দেখো, বুঝতেই পারছো কি হবে, মোদি যদি এরকম করে তো অবস্থা বুঝতেই পারছো কি হবে। এরকম। আর সেই সময় রানী ছিল মেরি আন্তোয়ানেট। এ হচ্ছে ষোড়শ লুইয়ের ওয়াইফ ছিল। তার ছিল নিত্য নতুন পোশাক আর ভোজ সবার জন্য প্রচুর অর্থ ব্যয়। নিত্য নতুন পোশাক মানে তার বলা হতো যে 365 দিনে সে 365 রকমের পোশাক পরতো। ঠিক আছে, মানে সবচেয়ে যাকে বলা হয় আইয়াস মহিলাদের মধ্যে অন্যতম মেরি আতোয়ানে। ঠিক আছে, এই ষোড়শ লুইয়ের ওয়াইফ ছিল। তো সে প্রচুর করতো, মানে টাকা পয়সা খরচ করতো। আর ফ্রান্সের মতো এরকম ত্রুটিপূর্ণ কর ব্যবস্থা ইউরোপের খুব কম দেশেই ছিল। এই জন্য ইংরেজদের আমরা অ্যাডাম স্মিথকে জানি, খুব বড় আমাদের অর্থনীতিবিদ, তিনি বলেছেন যে ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। ঠিক আছে, মানে ফ্রান্সের অর্থনীতি এই জন্য মানে বিভ্রান্তিকর ছিল। ফ্রান্সের ট্যাক্সেশন সিস্টেম কেমন ছিল সেটা আমরা একটু দেখি। দেখো, ফ্রান্সের অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর। প্রথম থেকেই ব্যাপারটা কৃষি নির্ভরই সমস্ত দেশ ছিল, পরবর্তীকালে শিল্প বিপ্লবের পরে হয়েছিল। এবং কর ব্যবস্থা ছিল চূড়ান্ত বৈষম্যমূলক। বৈষম্যমূলক মানে কিছু কিছু লোকের হাতে, এই যে যারা যাজক বা অভিজাতরা ছিল, অধিকাংশ ভূসম্পত্তির মালিক, মানে যারা অভিজাত হতো তাদের কাছে বেশি জমি জায়গা থাকতো, তারা কিন্তু রাষ্ট্রকে কোনো কর দিত না। দেখো, যাদের কাছে জমি আছে তারা কর দেবে না। মোট রাজস্বের 97 ভাগ দিত তৃতীয় সম্প্রদায়, যেটাকে আমরা থার্ড এস্টেট বলি। ঠিক আছে, তৃতীয় সম্প্রদায় বা থার্ড এস্টেট মানে যারা এই কৃষক হবে তাদের কথাই বলা হচ্ছে, কৃষক যারা পিসেন্ট বলবো তারা। তো থার্ড এস্টেটের কাছ থেকে আদায় করা হতো। আর এর মধ্যে সব ছিল যেরকম অনভিজাত মানুষ, মানে যারা অভিজাত নয়, আর আয়োজক মানে যারা হচ্ছে কোনো কিছু কাজ করে, এগুলো লেবার বলো, এরা। এরকম কিছু কর ছিল, ভূমি কর, সেগুলোকে বলা হতো টেইলি। এর পরীক্ষায় কোশ্চেন আছে টেইলি এক ধরনের ড্যাশ, অপশনে দেবে ভূমিকর, আয়কর, সম্পত্তির ওপর কর, লবণ কর, এরকম দেবে। এই টেইলি হচ্ছে সেই ভূমিকর। উৎপাদন ভিত্তিক আয়কর, যা প্রোডাকশন করবে সেই উৎপাদন ভিত্তিক আয়কর ছিল কি, তাকে বলা হতো ক্যাপিটেশন। উৎপাদন ভিত্তিক আয়করকে বলা হতো ক্যাপিটেশন। তারপর আহ উৎপাদন ভিত্তিক আয়করকে বলা হতো ক্যাপিটেশন। তারপর হচ্ছে স্থাবর আর অস্থাবর সম্পত্তির উপর, স্থাবর আর অস্থাবর মধ্যে আর জমি জায়গা সম্পত্তি যা আছে, টাকা, এই তোমার হচ্ছে সোনা দানা এইসব, তার উপরে সম্পত্তিকে বলা হতো ভিক্টিএম। এছাড়া ছিল লবণ কর, যাকে বলা হতো গ্যাবেল বা গ্যাবেলা, যা উচ্চারণ হয়।
বিনা পারিশ্রমিকে বাধ্যতামূলক শ্রম না, মানে পয়সা দেওয়া হবে না, কিন্তু তোমাকে কাজ করতে হবে, এবার তার উপরে তোমাকে ট্যাক্স দিতে হবে, সেটাকে বলা তো কারভি। ধর্ম কর, মানে যেটা হচ্ছে তোমার সেই ধর্ম, মানে চার্চকে দিতে হবে, সেটা হলো টাইদ। আর ভোগ্য বস্তুর উপরে কর, মানে তুমি যে কোনো জিনিস যদি কেনো খাওয়ার জন্য বা এর জন্য, তার উপরে কর হতো। মদের উপর কর হতো, যাকে বলে তো এদ বা এইডস। ভোগ্য ভোগ্য বস্তুর উপরে কর, বিশেষত মদ, মানে ভোগ্য বস্তু মানে যে কোনো খাওয়ার জিনিসের উপরে কর, তাকে বলে তো এদ বা এইডস। পথঘাট, মানে পথঘাট ব্যবহারের জন্য কর হতো, তাকে বলে তো তেরাজ। আর যে তুমি যদি গম যব এইসব শস্য দানা তুমি যদি কোনো জায়গায় ভাঙো, মানে আমাদের যে পেশাই করা বলা হয়, সেই কর বলা হতো বানালি। ঠিক আছে। তো এই ধরনের হচ্ছে কর, প্রচুর এই করগুলোর কিন্তু পরীক্ষা কোশ্চেন আসে। ফলে এইসব বিভিন্ন এত ধরনের কর ছিল। তো সেই সব কর দিতে থার্ড স্টেটের মানুষের প্রায় 80 ভাগ, 80% টাকা, বুঝতেই পারছো যে একদম মানে শেষ হয়ে যাবে, স্বাভাবিক কথা, 80% হচ্ছে অর্থ ব্যয় হয়ে যেত। বাকি অর্থে কৃষকদের পক্ষে খাদ্য সংস্থান করা সম্ভব হতো না। টাকা, তাহলে দেখো এত ট্যাক্স দেওয়ার পরে কি আর টাকা পয়সা হাতে কিছু থাকবে? থাকবে না। মানে ইন্টেন্ডেন্ট ছিল রাজস্ব কর্মচারী, যারা ছিল দুর্নীতিগ্রস্ত আর অমিতব্যয়ী যা খুশি খরচা করতো। তারা সাধারণ মানুষের কাছ থেকে যে কর আদায় করতো তা তাদের ভরণ পোষণে ব্যয় হয়ে যেত। মানে বুঝতে পারছো, তারাও ট্যাক্স নিত। এই জন্য ঐতিহাসিক ভক্তবিল, ঠিক আছে, ভক্তবিল এই ইন্ডিয়ানদেরকে বলেছে অর্থ লোলুপ নেকড়ে। খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের পরীক্ষা এমসিকিউ এর মধ্যে আসে, যে অর্থ লোলুপ নেকড়ে কাদেরকে বলা হতো। ঠিক আছে, সেটা হচ্ছে ইনটেন্ডেড। ইনটেন্ডেড কারা? রাজস্ব কর্মচারী। রাজস্ব কর্মচারী মানে যারা হচ্ছে ট্যাক্স কালেকশন করে, তাদেরকে বলা হয়। এরপর ফরাসি বিপ্লবের আগে রাজনীতি কেমন ছিল, সেটা হচ্ছে বিপ্লবের পূর্ববর্তী ফরাসি সমাজকে পিরামিডের সাথে কম্পেয়ার করায়। পিরামিড মানে এই যে একদম পিরামিড টাইপের, তার নিচে দেখো পিরামিড আমরা দেখেছি, তার চূড়ায় বসে থাকতো বিশেষ অধিকারপ্রাপ্ত মানুষ, যাদের কাছে স্পেশাল পাওয়ার রয়েছে। আর নিচু তলায় ছিল অধিকারহীন মানুষ, মানে যেমন ওই থার্ড স্টেটের লোকরা। বিশেষ অধিকার প্রাপ্তরা ছিল সমাজ বা রাষ্ট্রের প্রতি কোনো দায়িত্ব পালন করতো না, বিনিময়ে তারা নানা সুযোগ সুবিধা পেত। স্বাভাবিক কথা, কিরকম সুযোগ সুবিধা? যেমন কর না দেওয়া, কর দিতে হবে না, অপরাধ করেও শাস্তি পাওয়ার না পাওয়ার সুবিধা, মানে বুঝতেই পারছো। আর ফরাসি যাজক এবং অভিজাতরা ছিল এই বিশেষ অধিকার প্রাপ্ত শ্রেণীর অন্তর্ভুক্ত। ঠিক আছে। আর যাজক সমাজে আর বেশিরভাগ মানুষই ছিল অধিকারহীন মানুষ। এবার সেই এগুলো মানে সমাজটা সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমে ছিল যাজক বা প্রথম শ্রেণী, যেটাকে ফার্স্ট ফার্স্ট স্টেট বলা হচ্ছে, যাজক বা অভিজাত শ্রেণী। তো এই সময় ফরাসি সমাজে যাজকরা ছিল প্রথম শ্রেণী বা ফার্স্ট স্টেট। এদের সংখ্যা ছিল 1,30,000, মানে মোট জনসংখ্যার মাত্র 1%। কিন্তু কম হলেও তাদের হাতে জমি ছিল 1/10 অংশ, মানে বুঝতেই পারছি যে তাদের হাতে সমস্ত জমি। আর সামাজিক ক্ষেত্রে যাজকদের প্রতি প্রভাব প্রতিপত্তি ছিল, মানে তারা যা বলবে তাই হবে। জমির আয় ছাড়াও তারা এক্সট্রা যে কর পেত, ধর্ম কর, বিবাহ কর, মৃত্যু কর, সব আদায় করতো। এদের মধ্যে দুটো ভাগ ছিল, ডিভিশন। কিছু ছিল উচ্চ যাজক সম্প্রদায় আর নিম্ন যাজক সম্প্রদায়। মানে মানে যেমন ব্রাহ্মণ যদি বলি, তার মধ্যে কিছু কিছু হয় বড় লোক, ছোট লোক, মানে একটু গরিব। তো কার্ডিনাল, আর্চ বিশপ, বিশপ, অ্যাবট, এরা ছিল উচ্চ যাজক সম্প্রদায়। এদেরকে বলা হতো কুলীন যাজক। হ্যাঁ, কুলীন মানে আমরা সে কৌলিন্য প্রথা বল্লাল সেন চালু করেছিল। কুলীন কথার অর্থ হচ্ছে এটাই, যে যারা হচ্ছে মানে ফ্রেশ ব্লাড, এই হিসেবে কনসিডার করা। আর গ্রাম স্তরে সাধারণ যাজকরা ছিল নিম্ন যাজক সম্প্রদায়। এরা দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করতো, তবে এরা নিষ্ঠবান এবং উচ্চ জাতকদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করতো। ফার্স্ট স্টেট বুঝলাম। তারপরে দ্বিতীয় স্টেট বা থার্ড স্টেট। সেকেন্ড স্টেট, অভিজাত বা সেকেন্ড স্টেট। তাহলে ফরাসি সমাজে দ্বিতীয় শ্রেণী বা সেকেন্ড স্টেট ছিল অভিজাতরা। এদের সংখ্যা ছিল 4 লক্ষ, মানে মোট জনসংখ্যার 1 থেকে প্রায় 1.5 অংশ। এদের কাছে জমির 1/3 ছিল। তাহলে দেখো 1/10 ওদের কাছে, 1/3 এদের কাছে। তাহলে বুঝতেই পারছো যে ম্যাক্সিমাম চলে গেল, 1/3 এদের কাছে আর 1/10 তাদের কাছে। এইসব জমির জন্য তারা কিন্তু রাষ্ট্রকে কোনো কর দিত না। তাহলে দেখো জমি যাদের কাছে আছে তারা কিন্তু কোনো রকমের কর দেবে না। কেমন ব্যবস্থা, বুঝতে পারছো, এই ব্যবস্থা। কিন্তু সমাজের সবচেয়ে প্রতিপত্তি অংশ হিসাবে এরা সরকারি উচ্চ পদ থেকে শুরু করে প্রশাসনের সব জায়গায় আধিপত্য ছিল।
এটা জেনারেলি হতো সাধারণভাবে রাজা রানীর আত্মীয় স্বজন যারা হতো, ঠিক আছে, তাদেরকে দেওয়া হতো, বা উচ্চ বংশজাত ব্যক্তিরা, যাদেরকে আমরা ওসিধারী অভিজাত বলা হতো। ঠিক আছে, ওসিধারী মানে যাদের কাছে উচ্চ বংশজাত ব্যক্তি, তাদেরকে ওসিধারী অভিজাত বলা হতো। আর কোন রাজা যদি কোনো ব্যক্তিকে এরকম উচ্চ রাজপদে নিয়োগ করতো, তখন তাকে কুশাকি অভিজাত হিসাবে পরিচিত হতো। মানে একটা হচ্ছে বড়লোক বংশ, আর একটা নিয়োগ করার পরে বড়লোক। ঠিক আছে, এরকম হয় দেখবে অনেকে, অনেকে দেখবে বাবা কাকা আম্বানির ঘরে, তারা হচ্ছে ওসিধারী অভিজাত। আর অনেকে দেখবে চাকরি পাওয়ার পরে বা আইএএস আইপিএস হওয়ার পরে তারা দেখবে বড়লোক হয়ে গেছে, তাদেরকে পোশাকি অভিজাত বলা হয়। এই ওসিদারি অভিজাত আর পোশাকি অভিজাতের মধ্যে কিন্তু কোনো ভালো সম্পর্ক ছিল না। কেন বুঝতেই পারছো, কারণ তারা যখনই চাকরি বা এরকম জিনিস থেকে আয় ভালো করবে, ফলে অন্য যারা আছে তারা তো তার প্রতি হচ্ছে একটু এ করবেই। ঠিক আছে, স্বাভাবিক কথা যে তারা তো চাইবে না যে এরকম আসুক। ফলে এই অভিজাত শ্রেণীর সঙ্গে তৃতীয় শ্রেণীর মানুষরা ছিল, এই অভিজাত শ্রেণীর কাছে তৃতীয় শ্রেণীর মানুষ ছিল ঘৃণা। মানে নিজেদের মধ্যেও ভালো সম্পর্ক না, থার্ড স্টেটের সাথেও ভালো সম্পর্ক ছিল না। এবার অধিকারহীন বা থার্ড স্টেট, তাহলে ফরাসি সমাজে যাজক অভিজাত ছাড়া সব মানুষ ছিল অধিকারহীন, থার্ড স্টেট। এরা জনসংখ্যা ছিল 97%, 97% জনসংখ্যা এদের কাছেই ছিল, মানে ম্যাক্সিমামটা এদের হাতেই ছিল। শিল্পপতি থেকে শুরু করে ভব ঘুরে সবাই ছিল এর মধ্যে। তাহলে এরা বিদ্যা বুদ্ধি অর্থে এগিয়ে থাকলেও সমাজের নানা সমস্ত অধিকার থেকে বঞ্চিত ছিল। এর মধ্যে 87%, 80% লোকেরাই বেশিরভাগ ছিল কৃষক, 80% ছিল কৃষক। আর এরাও ছিল থার্ড স্টেটের অংশ, বেশিরভাগ কর এরাই বহন করতে, এবং বুর্জোয়াদের মতো এদের কোনো সামাজিক প্রতিপত্তি ছিল না। এদের কিছু ভাগ করা হয়, যারা সমাজ এতে জমি ইজারা দিয়ে চাষ করত। ইজারা বলতে যে জমি দেখবে যারা হচ্ছে ভাগ চাষি, এটা তো জানো হয়তো, ভাগ চাষি জমির ইজারা দেয় যে তুমি এতটা জমি চাষ করবে, তার জন্য তোমাকে এত টাকা দিতে হবে, যেগুলো ইজারা। ইজারা দিয়ে চাষ করতে তাদেরকে সম্পন্ন কৃষক বা জোতদার বলা হয়। সম্পন্ন কৃষক মানে যাদের হচ্ছে টাকা পয়সা সম্পত্তি রয়েছে, সম্পন্ন কৃষক, বড় লোক কৃষক, তাদেরকে জোতদার বলা হয়। আর যাদের যথেষ্ট জমি জমা আহ ছিল না, তারা কি করতো, প্রান্তিক স্বাধীন কৃষক বা লেবোরার নামে পরিচিত ছিল। মানে যাদের জমি জমা আছে, লাঙ্গল আছে, বলদ আছে, ভালো উৎপাদন করতো, তারা লেবোরার বলা হতো। আর কিছু হতো যাদের জমি জমাও ছিল না, পরের জমিতে ভাগে চাষ করতো, তাদেরকে মোতায়েব বা পরাধীন কৃষক বলা হতো। এই নামগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। জোতদার কাদেরকে বলা হয়, প্রান্তিক কৃষক কাদেরকে বলা হয়, আর পরাধীন কৃষক কাদেরকে বলা হয়। ঠিক আছে, এই নামগুলো কিন্তু পড়বে। জোতদার, সম্পন্ন কৃষকদেরকে জোতদার বলা হতো, প্রান্তিক স্বাধীন কৃষকদেরকে লেবোরার বলা হতো, আর পরাধীন কৃষকদেরকে মোতায়ের বলা হতো। ঠিক আছে, এছাড়া ভূমিহীন কৃষকরা জার্নেলিয়ার, ব্রেসিস ম্যাভেরিয়ার নামে পরিচিত ছিল। এর মধ্যে বেশিরভাগ ছিল ভূমিদাস, এই ভূমিদাসদেরকে বলা হতো সার্ফ। ঠিক আছে, আর সামগ্রিকভাবে ফ্রান্সের কৃষক শ্রেণী ছিল গোঁড়া এবং অশিক্ষিত। আর প্রথম দিকে বুর্জোয়াদের নেতৃত্ব দিল, পরবর্তীকালে এই যে বিদ্রোহটা বেসিক্যালি করেছিল কৃষকরা। এবার দৈবতন্ত্রের ধারণা দেখো, এই থটে মানে পৃথিবীর বিভিন্ন ম্যাক্সিমাম রাজতন্ত্র এই থটের মধ্যেই ছিল, এবং সবচেয়ে শেষ সময় পর্যন্ত, বেশিরভাগ দিন পর্যন্ত এই দৈব সত্যটা মানে ছিল জাপানে। ঠিক আছে, যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান এত পাওয়ারফুল ছিল, তার কারণ সাধারণ মানুষরা ভাবতো যে জাপানের রাজা হচ্ছে একদম দেবতা। ঠিক আছে, তো যাই হোক, সেই কারণে পরে আমরা এতটা আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে খুব বেশি ডিটেলসে নেই। তো রাজ শাসন ব্যবস্থা আমরা ছিল সম্পূর্ণভাবে স্বৈরতান্ত্রিক। রাজা ছিল অপ্রতিহত ক্ষমতার অধিকার, মানে রাজার কাছে হাইয়েস্ট পাওয়ার। তিনি দৈব সত্যে বিশ্বাসী, অর্থাৎ মনে করতো যে সাধারণ মানুষ নয়, ঈশ্বর হচ্ছে তাদের ক্ষমতার উৎস। ঠিক আছে, এই জন্য তারা কোনো পার্থিব মানে পৃথিবীর কোনো পার্থিব শক্তি বা সংস্থা বা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য ছিল। মানে বলবে যে আমরা দেবতার প্রতিনিধি, আমরা ভুল করতেই পারি না, তাহলে আমরা কেন জবাব দেবো, দেবে না। ফলে এবং এখানে জনগণ কোনো পার্টিসিপেট করতে রাজা ছিল। আইন প্রণেতা, প্রধান বিচারক, প্রধান শাসক অলরেডি আমরা দেখেছি, বলেছি। এই জন্য জনতার দৃষ্টিতে রাজা ছিল কি ঈশ্বর, এবং তাকে মেনে চলাই হচ্ছে ধর্ম। আর রাজার হাতে সমস্ত ক্ষমতায় কেন্দ্রীভূত ছিল, এবং এটা আমরা দেখেছি চতুর্দশ লুই বলতো, আই এম দ্য স্টেট, আমি রাষ্ট্র। ভালো কথা, সুন্দর কথা। আচ্ছা, এই যে টোটাল দেখলাম, এখানে ক্লিয়ার আছে? কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন আছে?
না স্যার। এবার ফরাসি স্বৈরাচার এবং অর্থনৈতিক নীতিতে দার্শনিকদের সমালোচনা। কোন দার্শনিক এখানে কি মতামত দিয়েছে? তো বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে ক্ষোভ, অসন্তোষ, রাজনৈতিক সমস্ত কিছুই ছিল। ফলে একটা পরিস্থিতি, খুব বিশেষ পরিস্থিতি হয়েছিল এবং এর জন্য ছিল মানসিক প্রস্তুতি। এই মানসিক প্রস্তুতি সৃষ্টি করেছিল কারা? করেছিল বুদ্ধিজীবী দার্শনিক শ্রেণী। তাদের সমালোচনার ফলে জনগণ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়। ঠিক আছে। তো হুম, আচ্ছা। ফলে এই মানে বুদ্ধিজীবী যেসব দার্শনিক শ্রেণী ছিল, তারা মানুষদেরকে সচেতন করতো যে তোমরা পরাধীন আছো। যেরকম আমাদের ক্ষেত্রে বিবেকানন্দ বলো রয়েছে। তাহলে এরা কি করতো? যুক্তি এবং তথ্য সহকারে মানুষদেরকে নতুন পথের সন্ধান দিত। এদের মধ্যে কে কে আমরা জানি? মন্তেস্কু, ভলতেয়ার, রুসো, ডেনিস দিদেরো, কুয়েসেন এবং এলেমবার্ট, এরা উল্লেখযোগ্য ছিল, আমরা নামগুলো জানি। এদের সম্পর্কে একটু একটু করে পড়তে হবে। প্রথমে হচ্ছে মন্তেস্কু। ঠিক আছে। তো মন্তেস্কু, তার হচ্ছে তার বই ছিল পার্সিয়ান লেটার্স। সেই বইয়ে ফ্রান্সে ভ্রমণরত দুজন ব্যক্তির মধ্যে একটা কল্পিত চিঠিপত্রের একটা এটা করে। যেমন আমাদের দেখবে অনেক সময় কোনো বই লেখার সময় আমরা বলি যে কোনো একটা বই লিখছি, যেমন আমরা বলি, যেমন ধরো হচ্ছে মিলিন্দ পানহ। এটা আমরা জানি যে নাগসেন আর হচ্ছে মিনান্দারের মধ্যে কথোপকথন, কিন্তু অ্যাকচুয়ালি কি কথা হয়েছিল? কোনো কথা নয়, মানে এটা কোশ্চেন আনসার ফর্মে হলে আমাদেরকে পড়তে ভালো লাগে। যেরকম মন্তেস্কু একটা বই লিখেছিল, সে বইটার নাম ছিল হচ্ছে পার্সিয়ান লেটার্স। এটা 1672-এ তিনি পাবলিশ করেছিলেন। সেই বইতে, ঠিক আছে, সেই বইতে তিনি আহ মানে দুজন ব্যক্তির মধ্যে এরকম কল্পিত চিঠিপত্রের মাধ্যমে ফ্রান্সের অবস্থাকে ব্যঙ্গ রসের মধ্য দিয়ে বলেছে, যে ব্যঙ্গ করে, জানিস বিশাল চলছে দেশ, মানে বুঝতেই পারছি ব্যঙ্গ। ঠিক আছে। তো এই গ্রন্থে তিনি ফরাসি রাজতন্ত্র, রাজপরিবারে এদের দুর্নীতি কার্যকলাপ এগুলোর সম্পর্কে আলোচনা করেন। তাছাড়া তার বই ছিল একটা খুব ইম্পর্টেন্ট, স্পিরিট অফ লজ। এটা 1848 খ্রিস্টাব্দে তিনি চালু করেছিলেন, মানে লিখেছিলেন। ঠিক আছে। এটা সিই করে দিই। 1748 খ্রিস্টাব্দে তিনি এটা হচ্ছে লিখেছিলেন। সেই বইটাকে বাংলায় বলা হয় আইনের মর্মকথা। তো সেখানে তিনি ক্ষমতা বিভাজনের নীতি বিশ্লেষণ করেছেন, যে কিভাবে পাওয়ার ডিস্ট্রিবিউট করা হয়েছে সেখানে। তো তিনি বলতেন যে রাজারা ঈশ্বর প্রদত্ত কোনো ক্ষমতা নয়। বলতেন যে ব্যক্তি স্বাধীনতার জন্য শাসন আইন এবং বিচার বিভাগের মধ্যে যে একটা সুবিভাজ্য বিভাজন কাম্য। ঠিক আছে। তিনি চাইতেন যে এগুলো ডিভিশন থাকাটা দরকার। তো তিনি যাজক অভিজাতর বিশেষ অধিকার বিলোপের কথা কিন্তু বলেননি। তিনি সাধারণ মানুষের অধিকার সম্পর্কেও কোনো কথা বলেন, তবুও তার রচনা সেই সময় বিতর্ক জুড়েছিল। ফলে এটা মাঝে মাঝে কোশ্চেন থাকে, হ্যাঁ, কোন দার্শনিক মানে যাজক অভিজাত শ্রেণীর বিশেষ অধিকার নিয়ে কথা বলেননি? ঠিক আছে। বা কোন দার্শনিক সাধারণ মানুষের অধিকার সম্পর্কে কোনো কথা বলেননি? এটা হচ্ছে মন্তেস্কু। ঠিক আছে। এমসিকিউ করতে গেলে আমরা দেখবো এরকম কোশ্চেন থাকে। তারপর হচ্ছে ভল্টেয়ার। ভল্টেয়ার খুব ইম্পর্টেন্ট। ভল্টেয়ার আমাদের রয়েছে। তো তিনি, তার আসল নাম ছিল মারি ফ্রাঁসোয়া আরুয়েত। তিনি চার্চের দুর্নীতি এবং গোঁড়ামির কঠোর সমালোচক ছিলেন। যে চার্চে বিভিন্ন রকমের দুর্নীতি হয়, যে চার্চের দুর্নীতি এবং যে গোঁড়ামি, তার কঠোর সমালোচক ছিলেন তিনি। তিনি, তার বই ছিল লেটার ফিলোসফিক বা ফিলোসফিক্যাল লেটার্স। বইতে তিনি অন্ধ কুসংস্কার এবং চার্চের অনাচারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। চার্চও তার সমালোচনার জন্য তাকে ক্ষমা করেনি, মানে চার্চ তাকে ব্যান করে, যেরকম একটা বই ছিল কাদির। সেই গ্রন্থে তিনি জ্ঞানদীপ্ত স্বৈরাচারের কথা বলেছেন, মানে যে মানুষেরা স্বৈরাচারী শাসন করতো সেই কথা বলেছেন। তিনি আরো বলেন যে মানুষের জন্মগত অধিকারকে বলবৎ করতে গেলে রাষ্ট্রের ক্ষমতাকে সীমিত করা প্রয়োজন। যে রাষ্ট্র ক্ষমতা যদি সীমিত না হয় তাহলে কিন্তু এটা সম্ভব না। তিনিও কিন্তু গণতন্ত্রকে সমর্থন করেননি। তো ইম্পর্টেন্ট। ঠিক আছে। কোন দার্শনিক গণতন্ত্রকে সমর্থন করেনি এবং সাধারণ মানুষের কথাও তিনি কিন্তু ভাবেননি, স্বার্থের কথা তিনি ভাবেন? রুশো, খুব ফেমাস। রুশোর নাম আমরা প্রত্যেকেই জানি। তিনি ঘোষণা করেছিলেন যে জন্মগত অধিকার সমাজের ভিত্তি হতে পারে না। যে তুমি জন্মেছো বলে রাজবংশে তোমার
সমস্ত হবে সেরকম না। সমাজ নির্ভর করে জনসাধারণের সম্পত্তির উপর। এই বিষয় নিয়ে তিনি 1762 খ্রিস্টাব্দে লিখেছিলেন একটা বিখ্যাত বই, যেটা হচ্ছে সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট। সেই গ্রন্থে তিনি বলেন যে আদিম যুগ থেকে মানুষ একটা অলিখিত চুক্তি দ্বারা ব্যক্তি বিশেষকে শাসন পদ দান করেছে। আমরা জানি যে প্রথম যে কোনো চুক্তি নেই, কিন্তু মানুষ কি করেছে, একজন লিডার হিসাবে সবসময় ভেবেছে। সে প্রাচীন যুগ থেকে বলো, মানে এর যুগ থেকে বলো, সবসময় কিন্তু এটা রয়েছে। অর্থাৎ রাষ্ট্রই হলো জনগণের ইচ্ছার প্রতিফলন। অর্থাৎ রাষ্ট্র কি করবে, জনগণ যা চাইবে সেরকমই কিন্তু রাষ্ট্রকে করতে হবে। এটা আমরা বৈদিক যুগেও দেখেছি, যে আমাদের হচ্ছে সেই সময়ের যে প্রথমে রাজন হতো, সে জনগণদের প্রোটেক্ট করাই তার কাজ ছিল। জনগণ যাকে চাইবে তাকেই কিন্তু শাসক করতো। পরে এটা এভাবে হয়েছে যে কি, যে হচ্ছে রাজার ছেলে রাজাই হবে। ফলে জনগণকে সার্বভৌম ক্ষমতার উৎস বলা হয়। এবং রাজা নিজ কর্তব্য পালনে ব্যর্থ হলে তাকে ক্ষমতাচ্যুত করার বৈধ অধিকার মানুষের মধ্যে রয়েছে। তো এর ফলে রাজার দৈব সত্ত্বের যে অধিকার, তার মূল্যে আঘাত ঘটে। এবং তার বিখ্যাত বইয়ের মধ্যে অন্যতম এমিলি, নোভেল এলোয়া, এ ডিসকোর্স অল অল্টার্স অ্যান্ড সায়েন্স, এ ডিসকোর্স অন ইকুয়ালিটি। আর তার বিখ্যাত আত্মজীবনীর নাম হচ্ছে কনফেশনস। ঠিক আছে, খুব ফেমাস একটা বই কনফেশনস, এটা তিনি লিখেছিলেন। তারপরে যে দিদোরা, তিনি চার্চের অন্যায়ের সমালোচনা করেছিলেন। মাবলি, তিনি ফ্রান্সের সমাজ এবং অর্থব্যবস্থার আলোচনা করেন, এবং তিনি রাজতন্ত্রের পরিবর্তে প্রজাতন্ত্রকে স্বাগত জানান। এটা আমাদের পড়তে হয়, কোন দার্শনিক প্রজাতন্ত্রকে স্বাগত জানিয়েছিল, একমাত্র তাকেই বলা আছে, সেটা হচ্ছে মাবলি। আর মেসোলিয়ে, তিনি যাজকতন্ত্র, অভিজাততন্ত্র সবকিছুরই তীব্র আলোচনা করেছিলেন। আর এছাড়া অবাধ বাণিজ্য নীতি বা ফিজিওক্রেটের মতবক্তা ছিলেন কুয়েসেন্স। অবাধ বাণিজ্য নীতি মানে দুটো দেশের মধ্যে বাণিজ্য হবে, এর মধ্যে কোনো ট্যাক্সেশন থাকবে না, ট্যাক্স থাকবে না, ফ্রি ট্রেড। ঠিক আছে। তো যাই হোক, এটা আমাদের যেমন হচ্ছে দুবাই আমাদের ফ্রি ট্রেড করে। ঠিক আছে, দুবাই প্রথম থেকেই বলছে তুমি এসব ব্যবসা করো, কোনো ট্যাক্স দিতে হবে না, ফ্রি ট্রেড। ঠিক আছে। তো বিজনেসের জন্য গ্রো করে। ইন্ডিয়া শুধু যাই হোক ট্যাক্স নেয়। তো তবে ইন্ডিয়া যদি ট্যাক্স বন্ধ করে দেয়, ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু লস হবে অনেক। হ্যাঁ, ইন্ডিয়ার ক্ষেত্রে ট্যাক্সেশনটা প্রয়োজন, সেটা আলাদা কথা। আর আহ, এর মতবর্তা কুয়েসেন্স, যিনি পঞ্চদশ লুইয়ের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। এছাড়া মিরাবো, তুর্গোর কথা আমরা দেখেছি, প্রধানমন্ত্রী ছিল নেমুর, তারপরে গুরনে। এরাও কি করে, এই অর্থনৈতিক ব্যবস্থা সমালোচনা করেছে। তারপর তারা রাষ্ট্র নিয়ন্ত্রণ মুক্ত অবাধ বাণিজ্য নীতির প্রবর্তনের মাধ্যমে ফরাসি অর্থনীতিকে চাঙ্গা করার অভিমত প্রচার করেছিলেন। মানে তারা বলেছিলেন যে আহ, রাষ্ট্র যাতে ট্রেডকে কন্ট্রোল না করে, এটা তারা কিন্তু প্রথম থেকে চেয়েছিল। ঠিক আছে। এছাড়া আমাদের অ্যাডাম স্মিথ, তার বিখ্যাত বই দ্য ওয়েলথ অফ নেশন, ঠিক আছে, যে বইতে তিনি ফিজিওক্র্যাট মতবাদকে সর্বপ্রথম প্রচার করেছিলেন। এটা তো খুব অ্যাডাম স্মিথের বিখ্যাত বই, ফাদার অফ ইকোনমিক্স বলা হয় অ্যাডাম স্মিথকে। তো যাই হোক। আচ্ছা, তারপর হচ্ছে রাজার বিরোধিতা। এবার রাজার কেন বিরোধিতা হবে, তাহলে এই যে ব্যাপক আর্থিক বৈষম্য সমাজে একটা অস্থিরতা সৃষ্টি করেছিল। সমাজের মধ্যে সবার মধ্যে একটা যে মানে রাজার প্রতি যে ডিসব্যালেন্স তৈরি করেছিল। তাহলে একদিকে রাজপরিবারের রাজপরিবারের অভিজাত শ্রেণীর বিলাসিতা, আর অন্যদিকে কৃষকদের দরিদ্র দুরবস্থা ফ্রান্সের জনগণকে ক্ষুব্ধ করে তোলে। স্বাভাবিক কথা, দেখলো যে অভিজাত শ্রেণী বিলাসিতা করছে অথচ কৃষকদের দুরবস্থা, জনগণের তো রেগে যাবে। এছাড়া 1780-র দশকে খাদ্যাভাব হলো, যে খাদ্যের প্রচুর অভাব দেখা দিল, যে মানে খাবার দাবারের অভাবের জন্য কি হলো, যে মানুষের মধ্যে দুরবস্থার সৃষ্টি হলো, প্রচুর দুরবস্থা কারণ হয়, এটা আমরা জানি হয়। এছাড়া আর্থিক সংকটে রাজাকেও চরম আর্থিক সংকটে পড়তে হয়েছিল। ফলে পঞ্চদশ লুই ষোড়শ লুইয়ের অদূরদর্শিতা এবং দায়িত্বহীনতা এর জন্য অনেকটাই দায়ী। এবং এর ফলে কি হয়, আস্তে আস্তে মানে রাজকোষ দেউলিয়ার দিকে যায়। এই সময় ষোড়শ লুই সিংহাসনে বসে এবং আর্থিক সংকটে মুক্তি পাওয়ার জন্য তুর্গো, ঠিক আছে, তুর্গো যে প্রাইম মিনিস্টার, তুর্গোকে অর্থমন্ত্রী হিসেবে অ্যাপয়েন্ট করে। তুর্গোকে প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করে, মানে ফাইন্যান্স মিনিস্টার। তুর্গো বলল কি করতে হবে, তুর্গো বলল যে রাজপরিবারের বিলাসিতা বর্জন করতে হবে, কৃষকদের কর লোপ করতে হবে, অভিজাতদের উপরে কর আরোপ করতে হবে। মানে স্বাভাবিক, বুঝতে পারছো যে যখনই এরকম সাজেশন কেউ দেবে, ঠিক আছে, তখন তো সে হবে। আজকে যদি দেখো
মমতার যদি অর্থমন্ত্রী আসে, দিয়ে যদি বলে যে মন্ত্রীদেরকে যে বিশেষ সুবিধা দেওয়া হয় সেগুলো বন্ধ করে দিতে হবে, তাহলে পশ্চিমবঙ্গের অর্থনীতির উন্নতি হবে, তাহলে কি শুনবে? কোনোদিন শুনবেনি। তাহলে সে সঙ্গে সঙ্গে যে বলবে, ওই জন্য যে বলবে ভাই লক্ষ্মীর ভান্ডার দাও, সেই ভালো পদ পাবে, স্বাভাবিক ব্যাপার। তো দুর্গর এই সুপারিশে অভিজাতরা ক্ষুব্ধ হয় এবং রাজা তাকে পদচ্যুত করে। এবার অভিজাতদের চাপে ষোড়শী তুর্গকে পদত্যাগ করালেও রাজা ষোড়শী বলেছেন যে কেবল আমি আর তুর্গ জনগণকে ভালোবাসি। মানে বেসিক্যালি অভিজাতদের চাপেই এটা করেছিল, রাজা চেয়েছিল বসাতে, কিন্তু বুঝতে পারছে অভিজাতদের ক্ষমতা রয়েছে, তারা তো ভাই ট্যাক্স দিবে না, এতদিন ধরে দেয়নি, তারা হঠাৎ করে চাইলে কি দেবে? দেবে না। তারা এরপরে তুর্গর পরবর্তী অর্থমন্ত্রী হলো কুইনির। তার কুইনির মারা যাওয়ার পরে অর্থমন্ত্রী হলো জেনেভার ব্যাংক মালিক। মানে সেটা হচ্ছে জেনেভার ব্যাংক মালিক ছিল কি নেকার। জেনেভা অস্ট্রিয়ার রাজধানী, আমাদের হচ্ছে জেনেভা কনফারেন্স রয়েছে, তো জেনেভা ইম্পর্টেন্ট জায়গা, সেখানকার ব্যাংকের মালিক হচ্ছে নেকার। তিনি 1732 1732 থেকে 1804 পর্যন্ত, ঠিক আছে, তার এটা মানে জন্মেরই, এতদিন অর্থমন্ত্রী ছিল না, তো এটা তার জন্ম। তো তিনি 5 বছরে, এই 5 বছরের কর্মজীবনে, এটা দরকার নেই, এটা কি হবে সাল, তো তিনি আহ, ব্যয়ভার কমান এবং অভিজাতদের উপর কর আরোপ করার সুপারিশ দেওয়া, তারও একই কথা, অভিজাতদের উপর কর আরোপ। তিনিও এই সাজেশনে দিলেন যে এটা ছাড়া আর কোনো উপায় নেই। ফলে কি হবে? নিকারকেও পদচ্যুত করা হবে। এরপর লুই কি করলো? ক্যালনকে পরবর্তী অর্থমন্ত্রী করলো। কালন কি করলো? তিনিও একই কথা বললো, অভিজাত এবং যাজকদের কৃষি জমির ওপরে কর আরোপের সুপারিশ দিল। এবং এই জন্য অভিজাতরা কি করলো? অভিজাতরা ক্যালনের সুপারিশে বিরোধিতা করে, ফলে রাজাকে ক্যালনকেও পদচ্যুত করতে হয়। দেখো কথা ঠিক বলছে, কিন্তু কি হবে? কেউ কি, তারা কি ট্যাক্স দিতে চাইবে? দিবে না। ফলে সেও পদচ্যুত হলো। এবার ক্যালনের জায়গায় হলো আর্চ বিশপ ব্রিয়া। তিনি অর্থমন্ত্রী হয়ে ক্যালনের সুপারিশ গ্রহণের পক্ষে মতবাদ দেন। কিন্তু এখানে দেখো কি হলো, অভিজাতগণ তখন হচ্ছে গণমান্য সভা, অ্যাসেম্বলি অফ নোটেবল, এর তীব্র বিরোধিতা করে। মানে যে সভা হতো অভিজাতদের সভা, সেখানের বিরোধিতা করে। ষোড়শ লুই কি করে, তখন এই সভা ভেঙে দেয়। ষোড়শ লুই এই সভা ভেঙে দেয় এবং ব্রিয়ার সুপারিশগুলি পার্লেম অফ প্যারিসের সভাতে পেশ করে। এবং এই সভাতে এই সভাতেও সুপারিশগুলির বিরোধিতা করা হয়, কারণ এই সভা অভিজাতদের নিয়ন্ত্রণে ছিল। ঠিক আছে, তার মানে ব্যাপারটা বুঝতেই পারছি যে মানে, তো বুঝতেই পারছি যে সলিউশন এটা, কিন্তু এটা হবে না। ফলে তোমার কি বলে, ষোড়শ লুইয়ের সময় অর্থমন্ত্রী পর্যায়ে প্রথমে তুর্গ, নেকার, ক্যালন, ব্রিয়া পরপর এসছে, সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর অবশেষে ব্রিয়া কি করে, প্যারিস সভাকে বরখাস্ত করে এবং তার সদস্যদের ফ্রান্সের ট্রয়েস শহরে নির্বাসনে পাঠায়, যে অভিজাতরা ছিল, যারা ওখানে প্যারিস সভায় ছিল। ফলে অভিজাতরা বিদ্রোহ করে এবং ষোড়শ লুই কি করে, অভিজাতদের কাছে মানে মানে মাথা নত করতে স্বীকার করে, ব্রিয়াকে পদচ্যুতি করে এবং জাতীয় প্রতিনিধি সভা বা স্টেট জেনারেলের অধিবেশনের আহ্বানের প্রতিশ্রুতি দেয়। মানে রাজা কি করে অভিজাতদের কাছে কতটা চাপে ছিল, সেটা ব্যাপারটা বলছে। এবার হচ্ছে স্টেট জেনারেল, যে স্টেট জেনারেল বা স্টেট জেনারেলটা কি সেটা। তাহলে স্টেট জেনারেল অধিবেশন লাস্ট 1614 বসেছিল, যে 175 বছর হয়নি, তারপর কোনো অধিবেশন হয়নি। এবার 175 বছর পর যখন স্টেট জেনারেলের নির্বাচন হবে, তখন মানুষের মধ্যে উৎসাহ হবে, এতদিন পরে হচ্ছে তো। কিন্তু স্টেট জেনারেল একটা গন্ডগোল ছিল। কি গন্ডগোল? মোট 1214 জন নির্বাচিত প্রতিনিধি এর থাকতো। ভালো কথা, কোনো সমস্যা নেই। যার মধ্যে প্রথম শ্রেণীর যাজকরা ছিল 308 জন। যাজক ছিল যারা, 308 জন যাজক ছিল। দ্বিতীয় শ্রেণীর অভিজাতরা ছিল 285 জন। আর তৃতীয় শ্রেণী বা থার্ড স্টেটের 621 জন সদস্য ছিল। সিম্পলি বুঝতে পারছি। তাহলে দেখো যদি যোগ করি 308 আর 225, তাহলে যোগ করলে দেখো কত হচ্ছে, 500, তোমার হচ্ছে 500 না 600, 600 হচ্ছে তোমার 3, তাই তো? মোটামুটি ধরো 603, 603 তো না, 685 আর 8, 593। হ্যাঁ, 593, ঠিক আছে। আর থার্ড স্টেটে দেখো 621 জন। তার মানে প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী মিলিয়েও থার্ড স্টেটের লোকের সংখ্যা কিন্তু বেশি ছিল। তার মানে
বুঝতেই পারছি যে জনসংখ্যার বা লোক সংখ্যার দিক থেকে দেখো থার্ড স্টেটের লোক অনেক বেশি ছিল, থার্ড স্টেটের লোক কিন্তু বেশি ছিল, ভালো কথা। কিন্তু আরে এবার ব্যাপারটা পরে বলছি যে এখানে ভার্সাই শহরে প্রথম স্টেট জেনারেলের অধিবেশন বসলো 1789, 175 বছর পর। এবার প্রথমেই হলো গন্ডগোল কি না, গোল বাঁধে বা এ করে নির্বাচন পদ্ধতিকে কেন্দ্র করে, মানে কিভাবে ভোট হতো। ব্যাপারটা কি হতো, 3 শ্রেণীর যতই সদস্য থাকুক না কেন প্রত্যেক সদস্যের কক্ষ পিছু একটা করে ভোট হবে, মানে মোট ভোট হবে 3টা। মানে এই 308 জন যাজকদের কাছ থেকে একটা ভোট, দ্বিতীয় শ্রেণী থেকে হবে একটা ভোট, আর থার্ড স্টেট হবে থেকে হবে একটা ভোট। তাহলে বুঝতে পারছো কোনো কিছু যদি ডিসিশন হয় তাহলে ফার্স্ট স্টেট আর সেকেন্ড স্টেট যদি হ্যাঁ বলে থার্ড স্টেটকে সেটা মানতেই হবে, যেটা সবসময় এটাই হতো। ফলে কি হতো, কোনো কিছু কাজ হবে না, কোনো কিছু হওয়া সম্ভব না, কারণ তারা তো বিরোধিতা করবে। তখন লোকেরা তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা কক্ষ পিছু ভোটের পরিবর্তে মাথা পিছু ভোটের দাবি করলো। বললো না, যতজন সদস্য আছে পার হেড বাবু ভোট করতে হবে। কিন্তু তারা বলবে না, হবে না, মানে মাথা পিছু ভোট এলে তো থার্ড স্টেট জিতে যায়। রাজা এই দাবি মানতে অস্বীকার করে, রাজা বলে না, মানবো না, কারণ রাজা জানে থার্ড স্টেটের হাতে পুরো পাওয়ার চলে যাবে। এবং তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা এতে অটল অটল থাকলো। আর এই সময় আবেসিএস বলে একজন তাদের নেতা ছিল, আবেসিএস, তিনি কি করলো, প্রস্তাব করলো যে জাতীয়, নিজেদেরকে বললো যে জাতীয় সভা বলে ঘোষণা করলো, যে আমরা যেটা বলছি সেটাই মানতে হবে, আমরাই জাতীয় সভা, যে জনগণ যা বলছে থার্ড স্টেট যা বলছে জাতীয় সভা ঘোষণা করলো 17ই জুন তারিখে। ব্যাস, এর মধ্যে দিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধি হিসেবে থার্ড প্রতিনিধিরাও চেয়েছিল যে তারা উপস্থিত থাকলেও কিছু যায় আসে না, কারণ তারাই হচ্ছে সার্বভৌম ক্ষমতার একমাত্র দাবিদার। কারণ তারাই যখন নিজেদের জাতীয় সভা বলে দিল, তাহলে একমাত্র তাদের হাতেই পাওয়ার রয়েছে। ফার্স্ট স্টেট সেকেন্ড স্টেট যা বলবে কোনো অসুবিধা নেই, নিজেরাই মানে জাতীয় সভা নিজেদেরকে ঘোষণা করে দিল। ব্যাস, এবার তৃতীয় শ্রেণীর এই আচরণে রাজা ক্ষুব্ধ হলো, রেগে গেল, কিন্তু তিনি শক্তি প্রয়োগ করতে চায় না। আবার মেনলি কথা বলতে গেলে সেই সময় কোনো রাজার ক্ষমতাও ছিল না যে রাজা কিছু করবে বা রাজা কিছু বলবে। এবার হলো তারপরে আসল ঘটনা কি হলো, টেনিস কোর্ট। তাহলে 20 জুন তারিখে যখন এই দেখো 17ই জুন তারা নিজেদেরকে জাতীয় সভা ঘোষণা করেছিল, রাজা রেগে গেছিল। 20 তারিখে রাজা লুই কি করলো, এই সভার অধিবেশন স্থগিত রাখলো, বললো যে না, কোনো অধিবেশন হবে না। আর সেখানে যে সভাকক্ষ ছিল সেটা তালা লাগিয়ে দিল। এবার তৃতীয় থার্ড স্টেটের লোকরা এলো, এসে দেখলো সভাকক্ষ বন্ধ। তারা বললো হ্যাঁ, কেন চাবি লাগাবে? তাই সেই সময় কি করলো, অ্যাবিসিয়ার আর মিবোর, যারা সেই সময় তাদের নেতা ছিল, তারা কি করলো, মিবোর আর এরা নেতা ছিল, তারা কি করলো, একটা পাশের টেনিস মাঠে গিয়ে তারা সমবেত হলো। তারা সমবেত হয়ে শপথ নিল কি, যে যতদিন না ফ্রান্সের জন্য একটা নতুন সংবিধান রচনা হচ্ছে তারা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাবে। আর এই দুর্গের গভর্নর দালোয়ানকে গ্রেপ্তার করে। এবং থার্ড স্টেটের মানুষরা এই ঘটনা শপথ নিয়েছিল বলে টেনিস মাঠের এই ঘটনাকে টেনিস কোর্ট ওথ বলা হয়, টেনিস কোর্টের শপথ বলা হয়। যেহেতু থার্ড স্টেটের মানুষরা তোমার হচ্ছে এই মানে টেনিস কোর্টে শপথ নিয়েছিল, এই জন্য এটাকে টেনিস কোর্ট শপথ বলে, যা রাজতন্ত্রের প্রত্যক্ষ রাজতন্ত্রের বিরোধিতার আহ মানে এটাকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এবার রাজা ষোড়শী রাজকীয় অধিবেশন আহ্বান করে তৃতীয় শ্রেণীর সব কাজকে বেআইনি ঘোষণা করে, বলছে না এসব চলবে না, মানি না, বেআইনি ঘোষণা করে। কিন্তু তৃতীয় শ্রেণীর মানুষরা কি করে, রাজার যে রাজপ্রসাদ সেটা হচ্ছে টুইলারিস, তার আক্রমণ করে। রাজা তখন ভয় পায়, বলে জনগণ যদি ধরে পেটে কি হবে। এই জন্য 27 জুন তৃতীয় শ্রেণীর পদের দাবি অনুসারে মাথা পিছু ভোটের দাবি এবং তৃতীয় শ্রেণীর মানুষরা একত্রে এই অধিবেশন মেনে নেয়। এবং এই জন্য এই ঘটনাকে বুর্জোয়া বিপ্লবও বলা হয়ে থাকে। মানে এক কথায় থার্ড স্টেটের লোকেরা জিতে গেল। এবার তারপরে এলো দেখো বাস্তিল দুর্গের পতন। বুর্জোয়াদের দাবি মেনে নিলেও কি হলো, সভা গঠনের কাজ সম্পূর্ণ হলে প্যারিস এবং ভার্সাইয়ের সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনার আসার হয়। এবং ষোড়শী বুর্জোয়াদের দমন করার জন্য প্যারিস এবং ভার্সাইতে দেখো প্রথম অবস্থায় রাজা মেনে নিল, বলছে আচ্ছা ঠিক আছে, কিন্তু বুর্জোয়াদের দমন করার জন্য প্যারিস এবং ভার্সাইয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে সেনা মোতায়েন করে। ঠিক আছে, সেনা সেনা পাঠিয়ে দিল যাতে হচ্ছে তাদেরকে দমন করে। এবং রাজা নেকারকে পদচ্যুত করে, কারণ নেকারের ইয়ে হচ্ছিল। ফলে বিদ্রোহের আগুন জ্বলে। প্যারিসের সর্বত্র সাধারণ মানুষ খাদ্যের দাবিতে বিদ্রোহ শুরু করে। মানুষরা 40টি শুল্ক ফটক ভেঙে দেয় এবং আগ্নেয়গিরি লুটপাট করে। এবং 14ই জুলাই জনতা কি করে,
মানে রাজার এবং এর বিরুদ্ধে প্রতীক যে বাস্তিল দুর্গ, সেই বাস্তিল দুর্গ আক্রমণ করে ধ্বংস করে। বাস্তিল দুর্গ কি হতো, তাদেরকে অ্যারেস্ট করে রাখা হতো। এবং বেসিক্যালি বাস্তিল দুর্গ আক্রমণের মূল উদ্দেশ্য ছিল অস্ত্র শস্ত্র সংগ্রহ করা, যাতে লড়াইয়ের সময় অস্ত্র শস্ত্র পাওয়া যায়। সেটাই ছিল বাস্তিল দুর্গ আক্রমণের কিন্তু মূল উদ্দেশ্য। বাস্তিল দুর্গ আক্রমণের এটাই ছিল কিন্তু মূল উদ্দেশ্য, যে যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্র জোগাড় করা। বাস্তিলের পতনের পরে রাজধানী স্বৈরতন্ত্রের অবসান ঘটে এবং এর ফলে সংবাদপত্রের উপর যে বাধা নিষেধ ছিল সেগুলো উঠেছে। স্বাভাবিক কথা, বাস্তিল দুর্গ পতন হলে এই হয়। এবং ফলে এই ঘটনা ফ্রান্সে নয়, সারা বিশ্বে বাস্তিল দুর্গের পতন এর জন্য সমাদৃত হয়েছিল। সমস্ত মানুষ এই ঘটনাটাকে হচ্ছে করেছিল যে না, ভালো একটা ঘটনা, মানে সবাই এটাকে অ্যাকসেপ্ট করেছে। Okay. আচ্ছা, এবার হচ্ছে ফ্রান্সের জাতীয় তথা সংবিধান সভা। ফ্রান্সের হচ্ছে জাতীয় বা সংবিধান সভা। তাহলে টেনিস কোর্ট ওর্থ হলো 1789। সেখানে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা নতুন সংবিধান রচনা করে যে শপথ নিয়েছিল, তার ভিত্তিতে তারা 9 জুলাই থেকে কাজ করে। ওই দিন ওই যেটাকে জাতীয় সভা বা সংবিধান সভায় রূপান্তরিত করা। এর মূল কাজ ছিল কি, ফ্রান্সের জন্য একটা সংবিধান রচনা করা। আর এর পেছনে বিপ্লবী বার্নে, মুনিয়ের, লামেদ, লায়াফেদ, মিবরো, তালোরা, ট্যালির্যান্ড, রোবোস্পিয়ার এর সঙ্গে ছিল। রোবোস্পিয়ার পরে আমরা যাব যে রেইন অফ টেরর। তারপরে 2 বছরের চেষ্টায় সংবিধান সভা গঠিত হয় এবং এই সংবিধান ফ্রান্সের ইতিহাসে 1791 খ্রিস্টাব্দে সংবিধান নামে পরিচিত ছিল। এটা ছিল ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান। ঠিক আছে। আর ফ্রান্সের এটা প্রথম ফার্স্ট রিটেন কনস্টিটিউশন ছিল। নতুন সংবিধানে ফরাসি জনগণ নাগরিকত্বের অধিকার পেয়েছিল, যে সিটিজেনশিপ রাইট পেয়েছিল। কিন্তু ভোট দেওয়ার অধিকার সীমাবদ্ধ ছিল যাদের স্থির আয় ছিল, মানে যারা ট্যাক্স দিতে পারতো তারা শুধু ভোট দিতে পারতো, মানে টোটাল কিন্তু পায়নি। অর্থাৎ এই সংবিধানের মাধ্যমে রাজতন্ত্রকে সম্পূর্ণ বিনাশ না করে শুধু রাজতন্ত্রকে নিয়ন্ত্রণ, মানে সরকারের দ্বারা নিয়ন্ত্রিত করার চেষ্টা করা হয়েছিল। মানে অ্যাবসলিউট মনার্কি থেকে এটা কনস্টিটিউশনাল মনার্কি, মানে কনস্টিটিউশন হেড, মানে এটাকে সরিয়ে কিন্তু জনগণদের কিন্তু এখনো পর্যন্ত প্রপার যাকে বলে ক্ষমতা সেটা কিন্তু হয়নি। এখন অ্যাবসলিউট মোনার্কি থেকে এটা কনস্টিটিউশনাল মোনার্কি করা হয়েছে। ঠিক আছে। এবার ঘটনা আসবে রাজা মৃত্যুদণ্ড। ষোড়শ লুই দেখলো যে এই যে সিচুয়েশন, যে রাজাকে তারা বলবে সেই অনুযায়ী তিনি এর জন্য প্রস্তুত ছিলেন। তো তার মনে মনে একটা রাগ তো আছে যে আমাকে এরকম করে সরিয়ে দিল। তো তিনি কি করলেন, চাইলেন যে বিপ্লবটাকে ধ্বংস করতে হবে। তিনি বললেন যে তিনি বিদেশি শক্তির সাহায্যে বিপ্লবটাকে ধ্বংস করতে চাইলেন। সেজন্য তিনি কি করলেন, 1790 20 জুন মধ্যরাতে পরিচারক মানে চাকরের ছদ্মবেশে জাল পাসপোর্ট নিয়ে দেশ থেকে চলে যেতে চেয়েছিল। কিন্তু ভেরেনার কাছে সপরিবারে ধরা পড়লো। তো তাদের কি করবে, প্যারিসে নিয়ে আসা হবে। আর এই সময় পাশের দেশ প্রুশিয়া, ঠিক আছে, আর অস্ট্রিয়া, প্রাশিয়া আজকের দিনে হচ্ছে জার্মানি হয়ে গেছে, প্রাশিয়ার অংশ, আর অস্ট্রিয়া সঙ্গে রাজা ষড়যন্ত্র করে বিপ্লব করতে চায়, এরকম ঘটনা সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়। তাহলে সাধারণ মানুষ কি করবে, রেগে যাবে। জ্যাকোবিন বলতে সেই সময় গুরুত্বপূর্ণ দল ছিল। জ্যাকোবিনের নেতৃত্বে সাধারণ মানুষ কি করে, 1792 10 আগস্ট রাজার যে প্রসাদ, যেটা হচ্ছে টুইলারিস, আগেই বলেছিলাম, সেই টুইলারিস প্রসাদ আক্রমণ করে। ফলে রাজা রানী প্রাণ ভয়ে আইনসভায় পক্ষে আশ্রয় নেয়। শেষ পর্যন্ত রাজা কি করে, ক্ষমতাচ্যুত করে টেম্পল দুর্গে বন্দী করে রাখা হয়। এই ঘটনাটাকে আমরা দ্বিতীয় ফরাসি বিপ্লব বলি। এবং জ্যাকোবিনের নেতা ম্যারট এর নেতৃত্বে উত্তেজিত জনতা 2 থেকে 5 সেপ্টেম্বর প্যারিসের কারাগারগুলিতে ঢুকে বহু বন্দীকে হত্যা করে। এটাকে সেপ্টেম্বরের হত্যাকাণ্ড বলা হয়ে থাকে। এগুলো কোশ্চেন থাকে, দ্বিতীয় ফরাসি বিপ্লব কি, সেপ্টেম্বরের হত্যাকাণ্ড মানে কি, এগুলো থাকে। আর এই ঘটনায় চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিজ উপন্যাসে আমরা এটা পাই। ফলে 1791 সংবিধান বাতিল এবং আবার ভোট হয়। ভোটের ফলে 750 জন সদস্যের একটা জাতীয় মহাসভা গঠিত হয়। মানে ডিসিশন যা হবে এই জাতীয় মহাসভার আন্ডারে হবে।
এবং 1792 21শে সেপ্টেম্বর এই সভা, ঠিক আছে, রাজতন্ত্র উচ্ছেদ করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে, রিপাবলিক করে। এবং জ্যাকোবিনদের চাপে রাজার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় 21শে জানুয়ারি 1793 খ্রিস্টাব্দে। রাজাকে গিলোটিনে পুড়িয়ে দেওয়া হয়। এর মুখে ফরাসি বিপ্লব আমরা জানি যে এর ফলে বিপ্লবী নেতা মিবারো এরপরে মারা যান। তাহলে মিবারোর জায়গায় তার পরামর্শে রাজা ষোড়শ লুই রাজতন্ত্র বিরোধী সংবিধান কার্যাবলী মেনে চলতেন। কিন্তু মিবরের মৃত্যুর পরে ষোড়শ লুই ইউরোপের স্বৈরাচারী রাজাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। তার উদ্দেশ্য ছিল ফ্রান্সে রাজনৈতিক পুনঃপ্রতিষ্ঠা করা, মানে একটু পিছনের ঘটনা। তো এর ফলে বিপ্লবে যে সাম্য, মৈত্রী, স্বাধীনতার যে তিনটা আদর্শ, যেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনেও এই জিনিসগুলোকে নেওয়া হয়েছে, সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, এটা আমরা প্রত্যেকেই জানি। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনও এগুলো ফ্রেঞ্চ রেভলিউশন থেকে নেওয়া হয়েছে। এখানে ইংল্যান্ড ছাড়া সমস্ত স্বৈরাচারী রাজারা নিজেদের বিপদ দেখতে পায় যে যদি ফ্রান্সে রাজতন্ত্র উড়ে যায় তো তাদেরও তো গন্ডগোল হবে, তাদেরও ব্যাপারটা মানে তাদেরকে সরে যেতে হবে। যেন 1791-তে অস্ট্রিয়া এবং পার্সিয়া যৌথভাবে পিলনিজের ঘোষণাপত্র স্বাক্ষর করে, যেখানে বলা হয় ফরাসি রাজতন্ত্র রক্ষায় তারা সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে। মানে যাই হয়ে যাক, এইটাকে তাদের প্রোটেক্ট করতে হবে, না হলে তাদের দেশেও হবে। এবং অস্ট্রিয়ার প্রাসে যুগ্মভাবে ফ্রান্সকে আক্রমণ করে যাতে রাজাকে প্রোটেক্ট করার জন্য ইউরোপে যুদ্ধ করে। এর ফলে সরকার বিলুপ্ত হয়ে একটা নতুন শাসন শুরু হয়, যেটাকে আমরা বলি কি ন্যাশনাল কনভেকশন গভর্নমেন্ট, যেটাকে 1792 থেকে 1891 এই সময়ে ন্যাশনাল কনভেনশন গভর্নমেন্ট চলেছিল। আর প্রাশিয়ার সেনাবাহিনী আমরা জানি ব্রান্সউইক, তিনি ঘোষণা করে জানান যে ফরাসি রাজপরিবারের নিরাপত্তা বিঘ্নিত হলে প্রাশিয়া প্যারিস ডিস্ট্রয় করে দেবে। আর ফ্রান্সের বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণার আগে রাজা ষোড়শ লুই আর মেরি অ্যান্তনি পালাতে গিয়ে ওই যে মানে ধরা পড়ে গেছিল ওই দিন। তারপর এর ফলে এই যে যুদ্ধকালে আক্রমণকারী দেশগুলির ঘোষণা জনগণকে সন্দেহ করে তোলে। এছাড়া অস্ট্রিয়া রাজা ছিল দ্বিতীয় লিওপোল্ড, যিনি ষোড়শ লুইয়ের সালা ছিল, যিনি পাড়ুয়া ঘোষণাপত্রে বলেন যে ফরাসি রাজার স্বার্থকে নিজের ব্যাপার বলে ঘোষণা করেন। যুদ্ধের ফল ফ্রান্সের পক্ষে ভালো হয়নি। এর ফলে 1793-তে ইংল্যান্ড, প্রাশিয়া, স্পেন, পর্তুগাল, অস্ট্রেলিয়া, সার্ডিয়া, নেপাল ফ্রান্সের বিরুদ্ধে শক্তি জোট গঠন করে, যার উল্লেখ ছিল যে এই জিনিসটাকে ডিস্ট্রয় করে দেওয়া। ফলে ফ্রান্সের মধ্যে একটা অভ্যন্তরীণ সংকট হয়, ফরাসি প্রজাতন্ত্র বিপন্ন হয় এবং এরা যুদ্ধে হয়। এবং সমস্ত খাদ্য সব ইয়ে আছে। এই অবস্থায় জিরেন্ডিন মানে সে সময় দল ছিল, জিরেন্ডিনদের ক্ষমতাচ্যুত করে জ্যাকোবিনরা ক্ষমতা দখল করে। দুটো পার্টি ছিল সেই সময়, এবং জ্যাকোবিনরা ফ্রান্সের শাসন শৃঙ্খলা ফিরিয়ে আনতে সচেষ্ট হয়। এটাকে জ্যাকোবিন শাসন, যেটাকে সন্ত্রাসের রাজত্ব বা রেইন অফ টেরর বলা হয়। ফ্রান্সে এই অবস্থার রাজধানী ছিল প্যারিস, আর জ্যাকোবিন ছিল এরকম একটা দল, খুব ফেমাস এই সময় দল ছিল জ্যাকোবিন দল। তো আহ জ্যাকোবিন ছিল সেই সময় একটা গুরুত্বপূর্ণ দল। তো এর বক্তব্য ছিল এই প্রজাতন্ত্রের মধ্যে দিয়ে সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়া। এবং জিরেন্ডিন আর এবং জ্যাকোবিনের মধ্যে যে গন্ডগোল চরম আকার নেয়। জ্যাকোবিনরা সাইকুল এবং প্যারি কমিউনকে সমর্থন পেয়েছিল। জ্যাকোবিনদের প্ররোচনায় ষোড়শ লুইকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জ্যাকোবিনে আমরা জানি গিলোটিন করা হয়েছিল। এবার এর ফলে জিরেন্ডিন দলের ব্যর্থতা প্যারি কমিউন শাসন করেছিল। তো এই রোবোস্পিয়ারের নেতৃত্বে জনতা জিরেন্ডিনদের ক্ষমতাচ্যুত করে, অলরেডি আগেই বললাম। আর রোবোস্পিয়ারের নেতৃত্বে একটা কঠোর শাসন ব্যবস্থা ফ্রান্সে সে সময় চালু হয়েছিল, যেটাকে আমরা প্রায় 13 মাস এই শাসন ব্যবস্থা চলেছিল, যেটাকে আমরা রেইন অফ টেরর বলে থাকি। 2 জুন 1793 থেকে 27 জুলাই 1794। এই সময় একটা ছোট ছোট কমিটি, গণনিরাপত্তা কমিটি, যারা নীতি নির্ধারণ করবে, শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার দায়িত্ব তারা পালন করবে, যাতে যেসব যেভাবে পরিচালনা হচ্ছে সেগুলো দেখা হবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, নিরাপত্তা দায়িত্ব পালন করবে। সাধারণ নিরাপত্তা যারা যারা বিপ্লবী রয়েছে, ঠিক আছে, তো তাদের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সন্দেহের আইন, কাউকে যদি সন্দেহ করে যে গ্রেপ্তার করে, সন্দেহে গ্রেপ্তার করা যেত, গ্রেপ্তার এবং তাকে হচ্ছে বিচার করা যেত আদালতে। বিপ্লবী বিচার হলে যেখানে বিচার এবং শাস্তি দেওয়া হবে যে এরা হচ্ছে এর বিরুদ্ধে এই করছে।
আর বিপ্লবের মাধ্যমে যেখানে গিলোটিন যন্ত্রে হত্যা করা হবে, প্রপার সিস্টেম ছিল। এর ফলে সাধারণ বহু মানুষকে সন্দেহের বশে বন্দি করে হত্যা করেছিল। গিলোটিনে এই সময় প্রায় 20,000 মানুষকে হত্যা করা হয় এবং লায়াল নদীতে ডুবিয়েও হত্যা করা হয়। এর ফলে প্রচুর মানুষ, প্রায় 50,000 মানুষ এর মধ্যে বলি হয়। ফলে শেষ পর্যন্ত জ্যাকোবিন দলের যারা সদস্যরা, তারা হাত মিলিয়ে জ্যাকোবিনের আতঙ্কিত এবং জিরেন্ডিন তারা একসাথে করে রোবোস্পিয়ার আর অনুগামীদের হত্যা করে এবং গিলোটিনে তাদেরকে হত্যা করে। এটাকে আমরা থার্মোডিয়ার প্রতিক্রিয়া বলে থাকি। রুল অফ ডিরেক্টরি হয়, যেখানে 1795-তে নতুন সংবিধান গঠন করা হয়। এই ডিরেক্টরি রুলের উদ্দেশ্য ছিল দেশের সন্ত্রাসের শাসনের অবসান ঘটানো। এবং এই ডিরেক্টরি 5 সদস্যের কমিটি ছিল, যেটা 2 নভেম্বর 1795 থেকে 9 নভেম্বর 1799 পর্যন্ত ফরাসি প্রথম প্রজাতন্ত্রকে শাসন করেছিল। এবং ডিরেক্টরের মানে প্রথম 4 বছর ছিল ডিরেক্টরেটের শাসন, আর শেষে নেপোলিয়ান এসে এই ডিরেক্টরেটকে উত্থান করে। এবং এর সঙ্গে আমাদের টিপু সুলতান ছিল। থার্ড ইংলো মাইসোর ওয়ারে কর্নওয়ালিস যখন শ্রীরঙ্গপত্তনম অবরোধ করে, টিপু সুলতান তখন শ্রীরঙ্গপত্তনমে সন্ধি করতে বাধ্য হয়, এটা আমরা অলরেডি জানি। টিপু কি করে, ইংরেজদের করার জন্য নেপোলিয়নের কাছে সাহায্যের প্রার্থনা করেছিল। তিনি জ্যাকোবিন দলের সদস্য হয়েছিলেন এবং ফ্রান্সের রাজতন্ত্রের সমর্থক ছিলেন। তো তারা তাকে সাহায্য করার জন্য শ্রীরঙ্গপত্তনমের স্বাধীনতার বৃক্ষ বা লিবার্টি ট্রি রোপণ করেছিল। টিপুকে সাহায্য করা এবং পরামর্শ দেওয়ার জন্য জ্যাকোবিন সদস্য মহীশূরে এসেও ছিল, কিন্তু শেষ পর্যন্ত সাহায্য পায়নি। অ্যাকচুয়ালি নেপোলিয়ান ফোর্স পাঠিয়েছিল, কিন্তু সেটা আসার আগেই ব্যাটেল অফ নীল, মানে মিশরেই তাদের ফুটে সানলাইট হয়ে গেছে। তো এরপর জনগণের বিপ্লব, বিপ্লবের জনগণ, এটা জনগণের বিপ্লব 3টি পর্যায়ে: প্যারিসের বিপ্লব, বাস্তিল দুর্গের পতন, আর কৃষক বিপ্লব। এই 3টে স্টেজে আমরা দেখতে পাই। এবার বাতিল দুর্গ আক্রমণ, এগুলো তো আমরা করেছি, এগুলো আর কিছু নয়, যেটা অলরেডি বলে দিয়েছে। আর ঘোষণা, জাতীয় সভা ছিল, তো তার মধ্যে আমরা এই যে ইংল্যান্ডের বিল অফ রাইটস ঘোষণাপত্র, এটাকে আমরা সংবিধানের প্রস্তাবনা বলে থাকি, যেখানে বলা হয়েছিল স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, আইনের দৃষ্টিতে সবাই সমান, এক্সেট্রা এক্সেট্রা, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এসব তো রয়েছে। আর আদর্শগুলো জাস্ট ব্যাপার। আর নতুন ফরাসি সংবিধান, এখানে বইগুলো সব নামগুলো দেওয়া আছে আর কি। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, কিছু এমসিকিউ করি নাকি? পড়া আছে কিছু, একদমই পড়া নেই? পড়া হয়েছে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে কিছু এমসিকিউ আমি দেখাচ্ছি, তোমরা অ্যান্সার করবে। কোন ফরাসি রাজার শাসনকালে ফরাসি বিপ্লব হয়েছিল? 1616। ষোড়শ লুই, রাজা 16 লুইয়ের শাসনকালে আমাদের ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব হয়েছে। আচ্ছা, ফ্রান্সের কোন শ্রেণীর অভিজাতকদের নোবিলিটি অফ দ্য সোর্ড বলা হতো? নোবিলিটি অফ দ্য সোর্ড তাদের বলা হতো। আন্দাজি বলো না। সোর্ড মানে জানো তো, তলোয়ার। নোবিলিটি অফ দ্য সোর্ড, যারা বংশানুক্রমিক হতো, ঠিক আছে, তাদের বলা হতো নোবিলিটি অফ দ্য সোর্ড, বংশানুক্রমিক। ফরাসি বিপ্লবে প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন কারা? অভিজাতরা। ফার্স্ট স্টেট ছিল, না, অভিজাতরা ফার্স্ট স্টেট না, তো সেকেন্ড স্টেট ছিল। ফার্স্ট ছিল যাজক, মনে করো। হ্যাঁ, যাজক। যাজকদেরকে ফার্স্ট, যাজকদেরকে ফার্স্ট স্টেট বলা হতো, অভিজাতরা সেকেন্ড স্টেটে ছিল। ফার্স্ট স্টেটে ছিল যারা যাজক হতো। আচ্ছা, টাইলে কি ছিল, একটু আগেই বলছিল?
ধর্মঘট। টাইলে ছিল এক ধরনের ধর্মকর ছিল না ভূমিকর, ল্যান্ড ট্যাক্স ছিল টাইলে। আর একবার দেখি, দেখো ট্যাক্স গুলো এখানে দিয়েছিলাম, কোথায় গেল? কর ব্যবস্থা। টাইদ ছিল ধর্মকর, আর যে ভূমিকর ছিল টেইলি, ভূমিকর বা টেইলি। কোশ্চেনটা কি বলেছে? টাইলে, ওই যে টেইলি বা টাইলে, বুঝতে পারছো? টেইলি বা টাইলে এটা ছিল ভূমিকর, আর ধর্মকর ছিল টাইদ। ভুলটা বুঝতে পেরেছো কি হলো? আচ্ছা, ফ্রান্সে ভাগ চাষীদেরকে কি বলা হতো? অপশন আছে, ভাগ চাষীদের কি বলা হতো? মোতায়েব বলা হতো ভাগ চাষীদের। এই দেখো স্যার, যারা ভাগ চাষ করছে, হ্যাঁ বলো বলো। স্যার টাইলে দেখা যাচ্ছে এখানে ধর্মঘট আছে। টাইলে, is, France। এই যে টাইলে, এই যে টাইলে, এটা হচ্ছে ট্যাক্সেস টু দ্য স্টেটস, ঠিক আছে। আর হচ্ছে এই যে এগ্রিকালচারাল ট্যাক্স হচ্ছে এই যে টাইলে হচ্ছে পার্সোনাল ট্যাক্স, ধর্মকর নয়, ধর্মকর না, ধর্মকর কখনোই না। এটা হচ্ছে ল্যান্ডের উপরে দেওয়া হতো ট্যাক্স টু দ্য স্টেট, ঠিক আছে। টাইলে এটা নয়। টাইলে মোস্ট ইম্পর্টেন্ট ডাইরেক্ট ট্যাক্স অফ রিডিভোলেশন ফান্ড, ইট ইজ ইউনিকাল ডিস্ট্রিবিউশন, আনইকুয়াল ডিস্ট্রিবিউশন উইথ ক্লার্কি এন্ড নোবেল এক্সপেক্ট মেড ইট ওয়ান। এই যে টাইলে, এই যে টাইলে ট্যাক্স অন ইদার ল্যান্ড অর ইনকাম, দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার। টাইলে ভূমিকর ল্যান্ড ট্যাক্স ছিল, হ্যাঁ, ধর্মকর নয়, ধর্মকর টাইদ। মানে প্রপারলি আমি দেখিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, ভাগ চাষীদের কি বলা হতো? মোতায়ের বলা হতো তো, না আরে দেখাতে হবে, দেখিয়ে দিচ্ছি। মোতায়ের, ভাগ চাষী, যারা অন্যের জমি চাষ করতো, থার্ড স্টেটের মধ্যে যে ভাগ, ভাগ চাষী। এই যে মোতায়ের বা পরাধীন কৃষক, যাদের জমি জমা ছিল না, পরের জমিতে চাষ করতো, তাদেরকে বলা হতো মোতায়ের বা পরাধীন কৃষক, বুঝতে পারছো? তৃতীয় সম্প্রদায়ের মুখপাত্র কে ছিল? থার্ড স্টেটের মুখপাত্র। স্যার অপশন সি হচ্ছে। অপশন সি, আচ্ছা। আহ কাকুলতরা না বুর্জোয়া, থার্ড স্টেটের মুখপাত্র? কাকুলতরা না বুর্জোয়া? বুর্জোয়া বিপ্লব বলা হতো না, থার্ড স্টেটের মুখপাত্র যাদের বলা হতো, এই জন্য এটাকে বুর্জোয়া বিপ্লব বলা হতো না। ওই যে এখানে কোথায় আছে,
এই যে এখানে স্টেট জেনারেলে, এই জন্য এটাকে বুর্জোয়া বিপ্লব বলা হতো না। এরা এই যে থার্ড স্টেটের প্রতিনিধিদের মাথা পিছু পথে এই 3 শ্রেণীর এই ঘটনা বুর্জোয়া বিপ্লব নামে পরিচিত। বুর্জোয়া বিপ্লব থার্ড স্টেটের বিপ্লব, ঠিক আছে। এই জন্য এই যে থার্ড স্টেটের মুখপাত্র বুর্জোয়াদের বলা হতো। এই জন্য এটাকে বুর্জোয়া বিপ্লব বলা হতো, জানি তো আমরা, বুর্জোয়া। যাই হোক, পড়ার মধ্যে সেরকম। আচ্ছা 10টাই করি। ধর্মকর, এই যে এক্ষুনি বললাম, কি হবে? অপশন বি স্যার। অপশন বি টাইদ। অপশন বি টাইদ হচ্ছে ধর্মকর। আচ্ছা, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুকর কে বলেছে? অ্যাডাম স্মিথ। ভ্রান্ত অর্থনীতির জাদুকর বলেছেন অ্যাডাম স্মিথ। ফেমাস অর্থনীতিবিদ আমরা জানি অ্যাডাম স্মিথ। আচ্ছা, দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি রচনা করেন কে? মন্টেস্কু। স্পিরিট অফ লজ গ্রন্থটি রচনা করেছিল মন্টেস্কু। মন্টেস্কু, রাইটার অফ স্পিরিট অফ লজ। দ্য পার্সিয়ান লেটার্স। মন্টেস্কু। মন্টেস্কুর লেখা দুটো বই। ঠিক আছে, আর করাবো না, কেউ নেই, করছে না। যেটা স্যার করবে। একটা প্রশ্ন আছে। বলো বলো। স্যার ফরাসি বিপ্লব শুরু করেছিলেন প্রথম কারা? প্রথম অভিজাতরা। অভিজাতদের মেন শুরু হয়েছিল, কিন্তু তারপর হচ্ছে বাকি এটাকে তৃতীয় শ্রেণী থার্ড স্টেটের মানুষরা এটাকে নিয়ে গেছে। এই যে এখানেই তো কথাটা বলা আছে। অপশন কি ছিল? অপশন কিছু আছে? যে হ্যাঁ স্যার বলো বলো। অভিজাত আছে। অভিজাত আছে তো কি অভিজাতরা স্যার? হবে, কারণ এই যে এখানে ব্যাপারটা আছে। এই যে এই যে ট্রয় নির্বাসন, এই ঘটনা প্রতিবাদ হয়েছিল অভিজাত বিদ্রোহ, ঠিক আছে। এই অভিজাত বিদ্রোহটাই মানে কন্টিনিউ হয়ে লাস্ট পর্যন্ত ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল। এই এখানে এই কথাটা লেখা আছে। আহ অভিজাতরা বিদ্রোহ করেছিল ওই যে কর দিতে অস্বীকার করার জন্য। কর দিকে সেটাই হচ্ছে এগিয়ে লাস্ট পর্যন্ত ফ্রেঞ্চ রেভলিউশন হয়ে গেছিল। ওই জন্য শুরু যেটা ওই কথাটাই বলেছে, কোথায় একটা লেখা ছিল না, এই যে এখানে ওই করের পরে এই অভিজাত বিদ্রোহ শুরু হয়েছিল। এরপরে অভিজাতরা ব্যাপারটা থেকে ওখান থেকে বেরিয়ে আসে। সেখান থেকে তারপরে সাধারণ মানুষরা তোমার হচ্ছে এটা শুরু করে আর কি, মানে এটাকে কন্টিনিউ করে। এক্ষুনি পড়ালাম যে লাস্টে কোন একটা লাইনে পড়ালো, কোন একটা লাইনে ছিল, এই কোন একটা জায়গায় ছিল। এটা ওটা শুরু হবে অভিজাতদের কাছ থেকে, ঠিক আছে। আচ্ছা, এটা এক কাজ করবে, এটা ভালো করে পড়িয়ে দিলাম, এটা পড়বে আরেকবার। আমি পরের দিন হচ্ছে আহ এটা আর নেপোলিয়নটা একসাথে 100টা কোশ্চেন আমার করা আছে। কেউ তো নেই আজকে, দেখি পরের দিন তাহলে বাকি সবগুলো এমসিকিউ গুলো ডিসকাস করবো।